এই সরিষা নিয়ে যাচ্ছিস হারান বাবা? তোর সরিষার ফলন তো দেখছি এবার সবার চেয়ে ভালো হয়েছে, চারিদিকে একেবারে হলদে হয়ে আছে। হ্যাঁ কাকা, আপনাদের আশীর্বাদে আর নিজের পরিশ্রমে ফলন এবার ভালোই হয়েছে। এগুলো বাজারে নিয়ে যাচ্ছি বিক্রি করতে। ভালো হবে না কেন? তুই তো দিন রাত এক করে কাটিস, আশীর্বাদ করি তোর আরো উন্নতি হোক। কিন্তু তোর ছোট ভাইটার কোনো তো উন্নতি দেখলাম না। কার কথা বলছেন কাকা? গদাইয়ের কথা? সে আবার নতুন করে কি অঘটন ঘটিয়েছে? ওর তো কোনো ভালো কাজে চোখে পড়ে না, সারাদিন হাড়ু আর পাঁচুর সাথে আড্ডা দিয়ে বেড়ায় আর মানুষের ক্ষতি করে বেড়ায়। আপনি ঠিকই বলেছেন কাকা, বড় ভাই হিসেবে আমার অনেক দায়িত্ব ছিল, কিন্তু গদাই তো এখন আর ছোট নেই, ওর নিজেরও তো বুদ্ধি হওয়া উচিত। তুই বড় ভাই, তোর উচিত ওকে শাসন করা। এভাবে ছেড়ে দিলে ও তো নিজের সাথে সাথে তোর সম্মানও ডোবাবে। ঠিক আছে কাকা, আপনারা যখন বলছেন আমি ওকে বুঝিয়ে বলবো, দেখি ওর সুমতি ফেরে কিনা, নয়তো ওর কপালে অনেক দুঃখ আছে। হাই, হুররা, উঠ, 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 হুররা, যা 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 যা। তোমার যে কয়দিন পর পর কি হয় আমি কিছুই বুঝতে পারি না। ঘরে চাল ডাল নেই, অথচ তুমি নিশ্চিন্তে বসে আছো। একবারে থামো তো বউ, সব সময় জ্ঞান জ্ঞান ভালো লাগে না। দেখছো না আমি একটা জরুরি চিন্তা করছি, এর মধ্যে মেজাজ খারাপ করো না। মেয়ের স্কুলের বেতন দিতে পারো না বলে মেয়েটা 2 দিন ধরে স্কুলে যেতে পারছে না। তোমার ভাই কত সুন্দর সংসার চালাচ্ছে আর তুমি গোল্লায় যাচ্ছ। এই গজাইটা এই বাড়িতে আছো নাকি? একটা দারুণ কাজের সুযোগ আছে, তাড়াতাড়ি বের হয়ে এসো, আমাদের সাথে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনারাই তো আমার স্বামীটাকে ডেকে নিয়ে নষ্ট করছেন। আপনারা হলেন সব নষ্টের গোড়া। আমার সাজানো সংসারটা ছারখার করে দিলেন একেবারে। আমি তো আগেই বলেছিলাম যে গদাইয়ের বউ কথা শোনাবে, তুই শুধু শুধু আমাকে টেনে এখানে নিয়ে আসলি পচা। দুই একটা কথা শুনলে কোনো সমস্যা নেই হারুদা, আজ গদাইকে দিয়ে একটা বড় কাজ করাতে হবে। চলো গদাইদা, আর দেরি করো না। তোমরা দাঁড়াও হারুদা, আমি আসছি। আর শোনো লতা, আমি বড় কোনো কাজে যাচ্ছি, ফিরে এলে তোমার সব অভাব দূর করে দেব। যাও যাও, সংসারের প্রতি তো তোমার কোনো টান নেই। যেদিন আমরা মা মেয়ে না খেয়ে মরে পড়ে থাকবো সেদিন বুঝবে কত ধানে কত চাল। কি ব্যাপার হারুদা, আজ আমায় ডাকতে সরাসরি বাড়িতে চলে এলে কেন? মনে হচ্ছে বড় কোনো মতলব আছে তোমাদের মনে। তোর বউয়ের যা তেজ দেখলাম আজ, বাপ রে বাপ! আমাদের যেভাবে কথা শোনালো তাতে ওখানে আর এক মুহূর্ত টেকা যাচ্ছিল না। ওই সব কথা বাদ দাও তো হারুদা, লতা ওই রকমই। এখন কাজের কথা বলো, কেন আমাকে আর জরুরি তলব করা হয়েছে? শোনো গজাইদা, এই পশ্চিমের পান্তা বুড়ির কমলা গাছে এবার প্রচুর কমলা ধরেছে। এই বাজারে এখন কমলার অনেক দাম, একটা ব্যবস্থা করতে হবে। বুড়ির গাছের কমলা চুরি করবি? পুরো মানুষ সারাদিন কষ্ট করে গাছগুলো বড় করেছে, ওর ক্ষতি করা কি ঠিক হবে আমাদের? ওরে বাবা, তোকেও কি হারামদার রোগে ধরলো নাকি রে? অন্যের ভালো চিন্তা করছিস কেন? লাভের ভাগ না চাইলে তুই বাড়ি চলে যা। না না, তোমরা ছাড়া কি আমি থাকতে পারবো নাকি? তোমাদের সাথে আমার নাড়ির টান। চলো আজ রাতেই বুড়ির বাগানে হানা দেব। তোমার এবার সরিষা চাষে অনেক লাভ হয়েছে, আমরা অন্তত শান্তিতে থাকতে পারছি। কিন্তু তোমার ভাইয়ের খবর কি জানো? কেন, গদাই আবার কি করলো? আমি তো ভাবলাম ও হয়তো এখন নিজের জমিটা নিয়ে একটু ব্যস্ত আছে। না গো, আজ দুপুরে লতা এসে খুব কাঁদছিল। তোমার ভাই কোনো কাজ করে না, মেয়েটার স্কুল যাওয়া বন্ধ হয়ে গেছে টাকার অভাবে। গদাই যে কেন এমন হলো আমি বুঝতে পারি না। হারু আর পচা ওর মাথাটা একদম খেয়ে ফেলেছে, ও কারো কথা শুনছে না। কাকুকে আর কি বলবে তুমি বাবা? তোমার কোনো ভালো কথাই তো কাকা শোনে না, শুনলেও 2 দিন পর সব ভুলে যায়। মারে, আমি তো চেষ্টার কোনো কমতি রাখিনি। ও তো নিজের ভালো নিজেই বোঝে না, সারাদিন শুধু আড্ডার ফালতু কাজ। লতা বলছিল ও নাকি কাদের সঙ্গে মিলে চুরির পরিকল্পনা করছে। এভাবে চললে তো একদিন পুলিশ এসে ধরে নিয়ে যাবে। যত যাই হোক, ভাই তো আমারই। দেখি ওর জন্য শেষবার কি করতে পারি। আমার কপালের কত কষ্ট আছে কে জানে।
ওই দেখো, এই বুড়ি এখনো জানালার কাছে বসে পান্তা ভাত খাচ্ছে। বুড়ি চোখে কম দেখলেও ওর কানে শ্রবণ শক্তি কিন্তু খুবই প্রখর। এই এক কাজ কর গদাই, তুই গিয়ে বুড়ির সাথে আড্ডা দে, হ্যাঁ, আর তাকে ব্যস্ত রাখ। আমরা এই ফাঁকে গাছগুলো থেকে কমলাগুলো পেরে ফেলি। ঠিক আছে, আমি যাচ্ছি বুড়ির কাছে। আমি তাকে গুপ্তধনের গল্প শুনিয়ে ভুলিয়ে রাখছি। বুড়িমা, বাড়িতে আছো নাকি? আমি গদাই, আসলাম তোমার সাথে একটু জরুরি কথা বলতে। আমি তো বাড়িতেই আছি বাপ। হারানের ভাই গদাই না তুই? এত রাতে কি মনে করে আমার এখানে আসলি? বুড়িমা, আমি একটা গোপন খবর পেয়েছি। তোমার এই ভিটায় অনেক গুপ্তধন লুকানো আছে, সেটা বলতেই এত রাতে আসা। কি বলছিস বাবা? আমার এই গরিবের ঘরে গুপ্তধন আসবে কোথা থেকে? তুই কি সত্যি বলছিস নাকি ঠাট্টা করছিস? আরে না না, একদম সত্যি বলছি। তোমাকে সব বুঝিয়ে বলছি কিভাবে সেটা পাওয়া যাবে। ওই দেখো হারুদা, গদাইদা তো গল্প শুরু করে দিয়েছে। তুমি কি কমলাগুলো রাখার জন্য বালতিগুলো এনেছিলে? এই হারু কোনোদিন কাঁচা কাজ করে না। ওই ঝোপের আড়ালে 3টে বালতি রাখা আছে, তুই ওগুলো নিয়ে আয় ঝটপট। তাহলে দেরি কেন? আমরা দুজনেই গাছে উঠে পড়ি। আমি ডাল ধরে নাড়া দিচ্ছি আর তুমি টপাটপ কমলাগুলো ঝরিতে বলবে। এই বলে পচা বালতিগুলো গাছের নিচে রেখে দুজনে কমলা গাছে উঠে পড়ে আর একটা একটা করে কমলাগুলো নিচে ফেলতে লাগে। গাছের ডাল ভঙ্গুর থাকায় পচা ডাল ভেঙে ধপাস করে নিচে পড়ে যায়। ও মাগো, আমি তো মরে গেলাম রে। ডালটা ভেঙে আমি মাটিতে পড়ে গেছি। বাবারে বাবারে, আমার কোমরটা মনে হয় একদম ভেঙে গেছে। আরে আসতে বল, বুড়ি শুনতে পেলে আমাদের আর আস্ত রাখবে না। তাড়াতাড়ি ওঠার চেষ্টা কর, আমাদের এখান থেকে পালাতে হবে। আমার আর গাছে থাকা হলো না রে। এই বাইরে কিসের শব্দ হলো? কে আমার গাছের কমলা চুরি করছে? গদাই, তোর মতলব তো ভালো মনে হচ্ছে না রে। আরে না বুড়িমা, আমি তো তোমার উপকারের কথা বলছি। তুমি শুধু শুধু আমায় সন্দেহ করছো। আমি তো তোমার পাশেই আছি। তোকে আমি ধরলাম, এখন সত্যি করে বল কেন এসেছিস? হারিকেনের আলোতে আমি সব দেখতে পাচ্ছি। ওই যে চোর পালাচ্ছে। হয় ধরা খেয়ে গেলাম। আমাকে ছেড়ে দাও বুড়িমা, আমার কোনো দোষ নেই। হারু আর পচা আমাকে জোর করে নিয়ে এসেছে তোমার কমলা চুরি করতে। চোরের দল তোদের কখনো ভালো হবে না। মোড়লের কাছে এর বিচার চাইবো আমি। হারান, তোকে গ্রামের সবাই অনেক শ্রদ্ধা করে, কিন্তু তোর ভাই গদাই যা শুরু করেছে তাতে তো ওকে আর গ্রামে রাখা যাবে না। মোড়ল মশাই, আপনি তো আমাকে চেনেন। আমি ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু ও অসৎ সঙ্গ ছাড়তে পারছে না। আমি কি করব বলুন তো? গদাই কাল রাতে পান্তা বুড়ির কমলা চুরি করতে গিয়েছিল। আমি গদাইয়ের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু ও বাড়িতে নেই, পালিয়েছে মনে হয়। ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি একবারের মতো ওকে মাফ করে দিন। আমি এবার ওকে কড়া শাসনে রাখবো। তোকে খাতির করি বলেই আজ ছেড়ে দিচ্ছি, কিন্তু এরপর যদি কোনো অভিযোগ শুনি তবে ওকে কিন্তু গ্রাম ছাড়া করবো আমি। ধন্যবাদ মোড়ল মশাই, আমি আজই ওর সাথে কথা বলে একটা চূড়ান্ত ফয়সলা করব। এভাবে আর চলতে দেওয়া যায় না। গদাই, আরে গদাই, বাড়িতে আছিস? দাদা এসেছো? এসো বসো। আমি আবার তোমার কি ক্ষতি করলাম যে এত রাগ নিয়ে আমার বাড়িতে হাজির হলে? এই, তুই বুড়ির বাড়িতে চুরি করতে গিয়েছিলি কেন? নিজের জমিটা পড়ে আছে, সেখানে কাজ করতে পারিস না? মানুষের ক্ষতি করতে লজ্জা লাগে না তোর? দাদা, ওকে বুঝিয়ে লাভ নেই। আজ সন্ধ্যায় কোথা থেকে জানি একটা পিতলের কলস চুরি করে এনে ঘরে রেখেছে। আমার তো ভয়ে বুক কাঁপছে। লতার কথা বলা শেষ হতে না হতেই মহাজন আর পচা আর লাঠিয়াল এসে হাজির। গদাইকে জোরে জোরে ডাকতে শুরু করে। এই গদাই,
তোর এত বড় সাহস যে তুই নাকি আমার ঘর থেকে পিতলের কলস চুরি করেছিস? পচাকে দু এক গা দিতে ও সব বলে দিয়েছে। মহাজন মশাই, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কোনোদিন এমন করব না। আরও আমাকে বুদ্ধি দিয়েছিল এই কাজ করতে। আজকের পর যেন তোকে এই গ্রামে আর না দেখে, হ্যাঁ? লাঠিয়ালরা ওর ঘরের দরজা ভেঙে দাও আর কলসটা উদ্ধার করো। লাঠিয়াল দরজা ভেঙে ফেলে আর ঘর থেকে মহাজনের কলসটা বের করে নিয়ে আসে। দাদা, আমাকে আপনাদের সাথে নিয়ে যান। এই চোর আর অলস মানুষের সাথে আমি আর এক মুহূর্তও থাকতে চাই না। চলো ছোট বউ, আমি থাকতে তোমাদের কোনো ভয় নেই। গদাই, তুই একা থাক আর নিজের পাপের ফল ভোগ কর। আমরা চললাম। সব ওই হারান দাদার জন্য হলো। দাদা যদি আজ না আসতো তবে লতা আমাকে ছেড়ে যেত না। দাদাকে একবার দেখে নিতে হবে। ওইটা কে দাঁড়িয়ে আছে বিলের রাস্তায়? এই রাতে আমার সাথে মস্করা করিস না, আমার এমনিতে মাথা খারাপ হয়ে আছে। ও কথা বলবি না? দেখ তাহলে। এই তুই কে রে মানুষ? হ্যাঁ, আমার রাস্তায় দাঁড়িয়ে বড় বড় কথা বলছিস? জানিস জানিস আমি কে? আমি এই এলাকার ভূতের সর্দার। তুই ভূতে সর্দার হোস আর যাই হোস, আমার রাস্তা ছাড়। আমি এখন ঘর ছাড়া মানুষ, আমার হারাবার আর কিছুই নেই। এত বড় সাহস তোর? আমি এখানে মাছ খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি আর তুই আমাকে ঢিল মারলি? তোকে আজ আমি আর রাস্তা রাখবো না। তুই যাবি নাকি আমি সারা রাতেই পানিতে ঢিল ছুড়বো? দেখি তুই কিভাবে মাছ খাস। বাপরে বাপ, এ তো দেখছি আসলে ভয়ানক মানুষ। এর সাথে বাড়াবাড়ি করলে তো আমার মাছ খাওয়াই বন্ধ হয়ে যাবে। পালাই এখান থেকে। বেটা আমার সাথে লাগতে এসেছে। আচ্ছা, এতক্ষণ আমি তাহলে ভূতের সাথে কথা বললাম, চারিদিকে তো কিছুই দেখছি না। ওরে বাবা রে, এ কি করেছে আমি রাগের মাথায়? পালাই এখান থেকে। দাদা, আপনি গদাইকে ভালো পথে ফিরিয়ে আনার একটা ব্যবস্থা করুন। আমি আর পারছি না ওর এইসব কর্মকাণ্ড সহ্য করতে। আমি তো অনেক চেষ্টা করেছি ছোট বউ, কিন্তু ও তো কারো শাসন মানে না। ও এখন আরো জেদি আর হিংস্র হয়ে গেছে। বাবা, আমার মাথায় একটা বুদ্ধি আছে। কাকুকে সোজা আঙুলে ঘি উঠবে না, একটু কৌশল খাটিয়ে ওকে বোঝাতে হবে। কিসের কৌশল মা? হ্যাঁ, ও তো অনেক ধূর্ত। আমাকে কতবার বিপদে ফেলেছে তার কোনো হিসেব নেই। ওকে বিশ্বাস করা কঠিন। একবার আমার কথাটা ভেবে দেখো বাবা, আমরা যদি ওকে লোভ দেখাই তবে হয়তো ও নিজের ভুল বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে, তিন্নির কথাটা না হয় একবার চেষ্টা করে দেখি। মালতী, তুমি রান্না করো, লতারা আজ আমাদের সাথেই খাবে। ওরা এসেছে, তুমি একটা মাছ কিনে আনো গিয়ে। এখনো তেমন রাত হয়নি। আচ্ছা যাই তাহলে। মাছওয়ালা ভাই, এই বড় কাতলা মাছটার দাম কত গো? আজ আমার বাড়িতে মেহমান এসেছে, একটা বড় মাছ নিতে হবে। আরে হারান ভাই, যে মাছটা তো তাজা, যে আপনার জন্য দাম কমই রাখবো। কিন্তু আপনার ভাই গদাইয়ের কথা কি শুনেছেন? কি হয়েছে আবার? ও কি আপনার এখানেও কোনো ঝামেলা করেছে? ওর হয়ে আমি মাপ চেয়ে নিচ্ছি ভাই। ও কাল আমার ঝুড়ি থেকে মাছ নিয়ে দৌড় দিয়েছিল। ও যদি শোধরায় তবে এই গ্রামের সবার মঙ্গল হবে। আমি কথা দিচ্ছি ভাই, ও আর কোনোদিন এমন করবে না। আমি এই মাছটা নিচ্ছি, আপনি দামটা রেখে দিন। হারান মাছটাকে ঝুলিয়ে নিয়ে বিলের পথ দিয়ে হাঁটছে। হঠাৎ সামনে সেই ভূতটা হাজির হয়। হ্যাঁ, রান্না তুই? হ্যাঁ, তোর হাতের ওই বড় মাছটা আমাকে দিয়ে যা না। আমার অনেকক্ষণ ধরে মাছ কিনতে খুব ইচ্ছা করছে নে। ওরে বাবা, তুমি তো ভূত! মাছটা তুমি দিতে পারবো না, বাড়িতে আমার ছোট ভাইয়ের পরিবার অপেক্ষা করছে। তোর ওই বদমেজাজি ভাই গদাইয়ের কথা বলছিস? ও তো আমাকে ঢিল মেরে মাছ খেতে দেয়নি। ওর ওপর আমার খুব রাগ। শেষ পর্যন্ত ভূতকেও ছাড় দিল না। ওকে কিভাবে ভালো মানুষ করা যায়? তুমি কি আমাকে কোনো বুদ্ধি দিতে পারো? আমি একটা বুদ্ধি দিতে পারি, কিন্তু তার বদলে তুই কাতলা মাছটা আমায় দিতে হবে। রাজি আছিস তুই? মাছটা দিলে আমি বাড়িতে কি নিয়ে যাব?
এই নে সোনার দুটো মোহর, এটা দিয়ে তুই আবার মাছ কিনে নিস। এবার কাজে আয়, তোকে বুদ্ধিটা বলে দি, বাতাসেরও কান আছে। দাদা, আমি আর লাবণীর বাবার সাথে সংসার করব না। ওর এই খারাপ কাজের প্রভাব আমার মেয়ের ওপর পড়বে। আমি চলে যাব। তুমি শান্ত হও ছোট বউ, তুমি বাড়ি যাও। আমি আজ একটা বিশেষ পরীক্ষা করব। আশা করি গদাই আজ থেকেই বদলে যাবে। তিন্নিমা, এদিকে আয় তো। তিন্নি রে, তোরা একটু আমার বাবাকে সুপথে ফেরাস, তোদের উপর আমাদের ভরসা আছে। বাবা, তুমি কি যেন আমায় বলতে চেয়েছিলে? হারান তখন কাল রাতের ঘটে যাওয়া সব ঘটনা তিন্নিকে বলে আর পরিকল্পনার কথাও বলে। এ কি বলছো বাবা? যদি ভূতের কথা মতো কাজ করতে হয় তাহলে তো আমাদের অনেক টাকা দরকার। সেই ব্যবস্থাও ভূত করে দিয়েছে। এই সোনার মুহূর্তটাই হবে ওর টুঁ। আমরা আজ থেকে গাছের উপর মাছ চাষ করব। তুমি কি সত্যিই পাগল হলে নাকি? গাছের ওপর আবার মাছ চাষ হয় নাকি কোনোদিন? মানুষ শুনলে হাসাহাসি করবে। হয় মা, চেষ্টা করলে সবই সম্ভব। আর এটা তো খারাপ মানুষকে ভালো পথে আনার একটা পরীক্ষা মাত্র। কিরে তিন্নি, কোনো ভালো খবর আছে নাকি? আয় বস। কাকি, বাবা বলেছে আজ রাতে কাকুকে আমাদের বাড়িতে নেমন্তন্ন করতে। তোমরা সবাই আসবে, কিন্তু দেরি করো না। আমি আর লাবণী যেতে পারবো না রে। মেয়েটার কাল থেকে পেট ব্যথা, ওকে বলবো নি যেতে। তাই এসেছিস যখন, বসে দুটো খেয়ে যা। না কাকি, এখন যাই, আরেকদিন এসে খেয়ে যাব না হয়। বাড়িতে কাজ আছে। তিন্নি কেন এসেছিল লতা? ওরা তো আমার শত্রু। ওরা নিশ্চয়ই আমাকে নিয়ে নতুন কোনো চক্রান্ত করছে। ছি, নিজের ভাই সম্পর্কে এমন কথা বলতে তোমার লজ্জা লাগে না? বড়দা তোমাকে ভালোবেসে আজ রাতে খেতে ডেকেছে। খেতে ডেকেছে? তার মানে নিশ্চয়ই ভালো মন্দ রান্না হবে। ঠিক আছে, আমি সন্ধে হতেই পৌঁছে যাব। হ্যাঁ, খাওয়ার কথা শুনে এখন এক পায়ে খাড়া। এখন আর তাদের শত্রু মনে হচ্ছে না। ও দাদা, বাড়িতে আছো নাকি? তিন্নির মুখের নিমন্ত্রণের কথা শুনে আর থাকতে পারলাম না। অনেক আশা নিয়ে তোমার দরজায় আসলাম। আয় গদাই, ভেতরে আয়, তোকেই খুঁজছিলাম। মালতী, গদা এসেছে। তাড়াতাড়ি ওর জন্য এক থালা ভাত আর গরম গরম রুই মাছের তরকারি বেড়ে দাও তো। রুই মাছের ঝোল দেখে গদাইয়ের চোখগুলো জলজল করে ওঠে। সে দেরি না করে চেটে পুটে খাওয়া শুরু করে। বাবা বাবা, কতদিন পর দাদা এমন তৃপ্তি করে খেলাম। একটা মাছটা তো দারুণ ছিল। এমন তাজা মাছ এই বাজারে পাওয়া তো বেশ কঠিন। তৃপ্তি করে খেয়েছিস শুনে ভালো লাগলো। আচ্ছা গদাই, তুই যখন আমাদের বাড়িতে ঢুকলি তখন উঠোনে সেই হিজল গাছটাতে বিশেষ কিছু খেয়াল করেছিস? না দাদা, আমি তো খাওয়ার চিন্তায় ছিলাম। অন্ধকারে তেমন কিছু চোখে পড়েনি। কেন দাদা, এই গাছে আবার কি বিশেষ আছে যে আমায় দেখতে বলছো? আয় আয়, বাইরে আয়। এই দেখ গদাই, আমার হিজল গাছে জ্যান্ত সব মাছ ঝুলছে। আমি এখন নিজের বাড়িতেই গাছের ওপর মাছ চাষ করছি। ওরে বাবা, এ কি দেখছি দাদা, গাছের ডালে মাছ ঝুলছে। এ তো কখনো বাপের জন্মেও শুনিনি। এ কিভাবে সম্ভব হলো, আমায় একটু বুঝিয়ে বলো। এই গাছ আমায় স্বপ্ন দেখিয়েছে যে আমি যদি সৎপথে চলি, পরিশ্রম করি আর পরিবারের যত্ন নিই, তবে এখানে মাছ ফলবে। এই দেখ সোনার মোহর, যা আমি মাছ বেচে পেয়েছি। দাদা দাদা, আমায় একটু শিখিয়ে দাও না। আমি কি এমন করলে এই মাছ আর মোহর পাবো? বা আমি আজ থেকে চুরির পথ ছেড়ে তোমার কথা মতো সব নিয়ম মেনে চলবো, যাতে গাছে মাছ চাষ করতে পারি। তোকেও নিজের বাড়িতে গাছ লাগাতে হবে, এমন যত্ন নিতে হবে, আর সব কথা গোপন রাখতে হবে। যা, আজ থেকে নিজের ভাগ্য বদলানোর চেষ্টা শুরু কর। হারানের কথা শুনে গদাই পরের দিন সকালে বাজার থেকে বিভিন্ন জাতের ফলের গাছ এনে তার উঠানের পাশে লাগায় আর প্রতিদিন যত্ন নিতে থাকে। এভাবে অনেক দিন কেটে যায়, গাছগুলোও বড় হতে থাকে, অনেক ফলও এসেছে।
দাদার কথা মতো আমি বাড়িতে 5টা ফলের গাছ লাগিয়েছি আর দিনরাত সেগুলোর সেবা করছি, কিন্তু অনেক দিন তো হলো এখনো একটা মাছের লেজ পর্যন্ত দেখতে পেলাম না। অবশ্য অনেক ফল ধরেছে গাছে। যাই একবার দাদার কাছে যাই। আরে গদাই যে, অনেকদিন পর দেখলাম তোকে, কি খবর? দাদা, তোমার গাছে মাছ ফলে আর আমার গাছে শুধুই ফল গজায়। আমি তো তোমার মতো সব নিয়ম মেনেই চলছি, তবে এমন হচ্ছে কেন? তুই কি সত্যিই সব কাজ ঠিক মতো করছিস গদাই? মনে করে দেখ তো, কোনো ফাঁকি দিচ্ছিস কিনা। এই কাজে সামান্য অবহেলা করলেও কিন্তু ফল পাওয়া যাবে না। আমি তো সকাল বিকেল গাছে জল দিই, আগাছা পরিষ্কার করি, এমনকি লতার মেয়ের সাথে এখন আর ঝগড়া করি না, তবে মাছ আসছে না কেন? তুই কি তোর সেই ফেলে রাখা জমিটাতে চাষবাস শুরু করেছিস? হাত পা গুটিয়ে শুধু গাছের দিকে তাকিয়ে থাকলে কি আর প্রকৃতি দেবী খুশি হবেন? সত্যি বলতে দাদা, আমি এখনো জমিতে লাঙল দিইনি। ভাবলাম গাছের মাছ দিয়েই তো সংসার চলে যাবে, খামোকা মাঠে রোদে পুড়ে লাভ কি? অবশ্য গাছের ফলগুলো বিক্রি করে ভালোই টাকা পাই। এদিকটা তো ভালোই করেছিস, কিন্তু একটা তো ভুল করেছিস গদাই। যা, আগে মাঠে গিয়ে ঘাম ঝরা, নিজের অন্ন নিজে জোগাড় করার চেষ্টা কর, তবেই দেখবি তোর লাগানো গাছে মাছের দেখা মিলবে। ঠিক আছে দাদা, আমি কাল থেকেই লাঙল নিয়ে মাঠে নামবো। সোনার মোহরের আশায় আমি এবার হাড় ভাঙা খাটুনি খাটতেও রাজি আছি, তুমি দেখে নিও। উফ, সততার পথে চলতে গেলে যে এত কষ্ট হয় আগে বুঝিনি, কিন্তু অদ্ভুত এক শান্তি পাচ্ছি। চুরি করার সময় তো সব সময় বুক ঢিপ ঢিপ করতো। ওরে বাবা, কে আছিস? একটু ধর আমার এই ঝাপসা চোখে, আর পথঘাট ঠিক মতো দেখতে পাই না রে। বুড়িমা, সাবধানে সাবধানে, আমি ধরছি তোমাকে। পড়ে গেলে এই বয়সে বড় চোট পাবে। চলো, এই গাছের ছায়া একটু জিরিয়ে নাও। থাক বাবা, তোর সাহায্য আমার লাগবে না। তুই তো সেই চোর গদাই, যে আমার সারা বছরের কষ্টের কমলাগুলো নষ্ট করেছিলি। বুড়িমা, আমার উপর রাগ করাটাই স্বাভাবিক। আমি সত্যি অনেক বড় অন্যায় করেছি, হাত জোর করে ক্ষমা চাইছি মা। আমাকে এবারের মতো মাফ করে দাও। তোর চোখে আজ অন্য রকমের কালো দেখছি গদাই। মনে হচ্ছে তুই সত্যি মানুষ হওয়ার চেষ্টা করছিস। যা বাবা, তোকে মাফ করে দিলাম, ভালো থাকিস। সৎ হতে গেলে কত লাঞ্ছনা সইতে হয় রে দাদা, কিন্তু এই চোখের জলের মধ্যেও যে এত আনন্দ আছে তা আমি আজ বুঝতে পারছি। ও বাবা, এই দুপুরের রোদে আমাদের কোথায় নিয়ে যাচ্ছ গো? সবাই আমার সাথে আয়, আজ একটু চমক দেখাবো, কিন্তু শুধু চুপচাপ থাকতে হবে। মাঝে মাঝে তোমাদের চমকগুলো অনেক ভালো লাগে আমার কাছে। বাপু, এই অনেকক্ষণ ধরে তোমায় দেখছি এই পুকুর নদে জমিতে খাটছো। আমি খুব তৃষ্ণার্ত, আমাকে একটু জল খাইয়ে প্রাণটা বাঁচাতে পারো? বাবা, লোকালয় এখান থেকে অনেক দূরে, এখানে পান করার মতো জল পাওয়া খুব কঠিন। কিন্তু আপনি একটু বসুন, আমি দৌড়ে গিয়ে আপনার জন্য জল নিয়ে আসছি। এমনিতেই পরিশ্রম করে তুই ক্লান্ত, তুই কি পারবি আনতে? আপনি এখানে ছায়ায় বসুন, এটা তো পুণ্যের কাজ, পারতে যে আমাকে হবেই। এই বলে গদাই লোকালয়ে চলে যায় জল আনতে। এদিকে সাধু গাছের ছায়ায় বসে অপেক্ষা করতে থাকে। অন্যদিকে দেখা যায় হারানরা সকলেই সরিষা ক্ষেতের মাছ থেকে এসব কিছু লুকিয়ে দেখছিল। তোর সেবা দেখে আমি খুব খুশি হয়েছি বাবা। বল বল, তুই আমার কাছে কি বর চাস? আমি তোকে আজ নিরাশ করব না। বাবা, আমি আর কিছুই চাই না, শুধু আশীর্বাদ করুন যেন আমার লাগানো গাছগুলোতে মাছ হয়। আমার দাদার গাছে যেমন হয়, অথচ আমার গাছে কেমন হচ্ছে না কি জানি। পাগল ছেলে, গাছে কি কোনোদিন মাছ ফলে? ওটা তো জলের প্রাণী,
ডাঙায় আনলে তো মরে যাবে। তোর দাদা তোকে ঠকিয়েছে রে। না বাবা, আমার দাদা আমায় ঠকানোর মানুষ নয়। নিশ্চয় আমার কর্মে কোনো ত্রুটি আছে, তাই সৃষ্টিকর্তা আমায় এখনো গাছে মাছ দিচ্ছেন না। তোর ভক্তি দেখে মুগ্ধ হলাম। আমি বুঝতে পেরেছি, আসলে তোর দাদা তোকে সুপথে আনার জন্যই এই নাটকের আশ্রয় নিয়েছিল, আর যাতে তুই পরিশ্রমী আর দয়ালু হতে শিখিস। আপনি ঠিকই বলেছেন সাধু বাবা। গদাই, তুই আজ পরীক্ষায় পাশ করেছিস রে ভাই। তোকে মানুষ করার জন্য এই মিথ্যে মাছ আমিই গাছে ঝুলিয়েছিলাম। দাদা, তুমি আমায় ঠকাওনি, বরং তুমি আমায় নতুন এক জীবন দিয়েছো। লতা, আজ আমায় সকলেই আশীর্বাদ করে। গাছে গাছে অনেক ফল ধরে, কেউ কোনো নালিশ নিয়ে আসে না। যাক, এতদিনে আমার স্বামীটা ভালো হলো তাহলে। আজ আমি জীবনের আসল সত্যটা বুঝেছি। সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। এই প্রবাদ দিয়ে আমি আজীবন আমার মনে গেঁথে রাখবো। এই প্রবাদটা এতদিনে তোমার মাথায় ঢুকলো তাহলে? তোরা সুখে থাক, আমি চললাম। ও সাধু বাবা, আমায় কিছু দিয়ে যাবেন না? এ কি বাবা, তোমার মনে এখনো লোভ আছে নাকি গো? না না সাধু বাবা, একটু মজা করলাম আর কি। এই হারুদা, এই গদাইটা তো ভালো হয়ে গেছে, আমাদের উপায় কি এখন? এই যে রাতের অন্ধকারে পালিয়ে অন্য গায়ে চলে যেতে হচ্ছে। যাক, তাহলে অন্য গায়ে কি তবে কি আমরা ভালো হয়ে যাবো, তাই না গো হারুদা? পচারে কয়লা ধুলে ময়লা যায় কি, মনে হয় না? পা চালা।